লাগানোর সময় কীর্তন হয়, কীর্তনের পরে ভোগ আরতির পরে তখন ওই ভোগ বিতরণ করা হয় সবাইকে। একটা মশাই বললো, বলে দেখেন আমি এখানে একটা মন্দির তৈরি করবো, ব্যবস্থা ঠাকুরেই করে দেয়। তখন একজন বলছি ঠিক আছে আমি 7টা করে দিচ্ছি। ওই ব্যাগ কোম্পানির একজন ছেলে ওকে বলে গেল, এই যা টাকা লাগে দিয়ে দিবি। যারা বাইরে থেকে আসবে তারাও, তাদের কথাই বলছি, যারা দর্শন দূর হয় ওটা সবাই পায়। শুরুয়াত হয়েছিল 1980 সালে। নমস্কার, বাজ ভাইবে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি পশ্চিম শান্তিনগরের শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে। আজকে আমরা এই রাধা মাধব মন্দির সম্বন্ধে জানবো শ্রী পরিতোষ বাবুর থেকে। পরিতোষ বাবু, আপনাকে বাজ ভাইবে স্বাগত। ধন্যবাদ। আপনাদের এই রাধা মাধব শ্রী শ্রী রাধা মাধব মন্দির কতদিন আগে স্থাপনা হয়েছিল, বা এর পূর্বের যে একটা ইতিহাস আছে সেইটা আপনি যদি বাজ ভাইবের দর্শকদের বলেন। আসলে মন্দিরটা স্থাপন হয়েছে অনেকদিন পর। তার আগে যখন শুরুয়াত হয়েছিল 1980 সালে এই পার্শ্ববর্তী এলাকায়, এখানে না, আমার সামনে আরেকটা জায়গায় হৃদয় রঞ্জন দে মহাশয় কন্ডাক্টর ছিল। ওনাকে সবাই চিনত কন্ডাক্টর হিসাবে। উনি আমাদের ডাকতো, আমি এবং আমার পাশের বাড়ির মনোরঞ্জন দে, তার পাশের বাড়ির গোপালচন্দ্র দে, মিলন চৌধুরী এখান থেকে এখন চলে গেছে ওখানে কুমিল্লাপাড়া। তো আমরা 4-5 জনে বসে সন্ধ্যাবেলা, দোলের দিন সন্ধ্যাবেলা একটু গান করতাম। এটা আপনি 1980 সালে শুরু। আচ্ছা আচ্ছা, ওখানে ওই বছর ওখানে ওই ঘন্টাখানেক হয়ে গেল। তারপরের বছর আবার ওখানে হলো। তখন উনি কন্ডাক্টর মশাই বললো, বলে দেখেন আমি এখানে একটা মন্দির তৈরি করবো। ঠিক আছে, আমরা তো সবাই আসি। তারপরে দুর্ভাগ্যবশত ওখানে জায়গাটা আর পেলাম না, উনি বাড়ি করে ফেললো। আমার সামনাসামনি আমার বাড়ি, তো আমার বাড়ির উঠোন আছে, আমার অনেক জায়গা ছিল, আমার 7 কাঠা জায়গা ছিল। ওই জায়গায় এসে আবার ওই শুরু 1 ঘন্টা। লাস্টে করতে করতে এই মাঠটা খালি। আচ্ছা, এরা বাংলাদেশ নাগরিক, আমাদের আত্মীয়। আচ্ছা, আর এগুলো শাসিয়ত দেখভাল করতাম আমরা। তখন এই জায়গাটার অবস্থা কি ছিল? ভাই এই বাড়ি এগুলো এইসব ছিল না, এইসব বাড়ি আচ্ছা এগুলো ছিল না। এর একবারই পরেই আমার জায়গা, আমার বাড়ি। আচ্ছা, এ সব ফাঁকা মাঠ চারদিকে। আচ্ছা, তখন আমরা সাব্যস্ত করলাম কীর্তন যখন করতে হবে এই মাঠে একটা ঘর করি, বেড়ার ঘর, দরমা। তখন এখানে একটা দরমার ঘর করছিলাম, মুখে একদম দরমার ঘর করে ওই একটা ঠাকুরও বসালাম, ওই শুরু করলাম কীর্তন। কিন্তু তখন অষ্টপ্রহর হয়নি, এমনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করতে করতে 7-8 বছর পর তখন চিন্তা ঢুকলো আমাদের মাথায় যে স্যার এমনি করলে কী হবে, একটু অষ্টপ্রহর দিই। তারপর সবাইকে সাব্যস্ত করলাম এই মাঠের মধ্যে একটু অষ্টপ্রহর হরিনামের ব্যবস্থা করি। তখন সবাই হ্যাঁ হ্যাঁ সবাই। তখন লোক কোথায়, পাড়ার ছেলেপেলা কটা ছিল, এখন আমাদের জুনিয়র যেগুলো আছে ওগুলো তো সব বাচ্চা ছিল। তোমার ঠিক আছে করো, চাঁদা আমরা তুলে দেবো, বাচ্চারা বললো। আর আমরা পাড়ায় বেরোতাম, 100-150-200 টাকা পাইতাম। তখন অবশ্য 200 টাকার মূল্য ছিল অনেক। তারপরে আমাদের যে দলি ঠিক করতাম 4-5টা, একটা দলিকে 100-150 টাকা দিলে হয়ে যেত। এ করে করে মাঠের মধ্যেই চালালাম। কত বছর, প্রায় 15-16 বছর চালানোর পর তখন তো মন্দির করার ব্যাপারটা আসছে, কিন্তু লোকজন তো আর আসছে না। তখন আমার সঙ্গে কন্ডাক্টর বাবু তো আবার মারা গেল। কন্ডাক্টর বাবুর সঙ্গে মিলন চৌধুরী চলে গেল, সঙ্গে সঙ্গে গোপাল বাবু গেল, মনোরঞ্জন দেয়। শেষ পর্যন্ত কী বললো, বলে ভাই আমার দ্বারা আর হবে না, তুমি করলে করো, না করলে ছেড়ে দাও। তখন 19 বছর না 20 বছর চলছে, এই অবস্থায় বলছে তুমি ছেড়ে দাও। তখন আমি বলছি তাহলে আর কী করবো, আমি একা কী করবো, আমার তো ক্ষমতা নেই। তখন পাড়ার ছেলেরা, আমার ঘরের যে আমার ওয়াইফ, ও একটু হুজুক বেশি, আচ্ছা, করতেই হবে, আমি টাকা দেবো। কোথেকে দেবে জানো না, টাকা তো আমার তো টাকা নাই। তখন পাড়ার ছেলেদের বলে যে করবো, তোরা টাকার চাঁদা তুলে দে। আচ্ছা ঠিক আছে। তখন 19 সাল কি 20 সাল চলছে, তখন বারবারই হয়নি, কিন্তু আমাদের ব্যক্তিগত চলছে। তোমরা আমরা দুজনে চালাচ্ছি, 8 সপ্তাহ গেছে। তখন ঠিক আছে, পাড়ার ছেলেরা যখন বললো চাঁদা তুলে দেবে কর, তখন শুরু করলাম। শুরু করতে করতে দেখা গেল যখন দোল আরম্ভ হয়ে গেল, দল ফল সব ঠিক হয়ে গেল, আমাদের 300 টাকা এনে দিয়েছে ছেলেরা।
আর আমার খরচ 3000 টাকা, অথচ আমার পকেটে একটা পয়সা নেই। কিন্তু আমার পকেটে পয়সা না দিতে হবে, আমার একটা গুণ আছে, কিন্তু সেটা নিজের মুখেই বলতে পারছি আমি গর্ব করে। গুডউইল। পাড়ার মধ্যে এনাদের জিজ্ঞাসা করতে পারেন, হেন কোনো লোক নাই আমাকে ভালোবাসে না আমার পাড়ার মধ্যে। তো ওই হিসাবে আমার গুডউইলটা আছে, যেখানে যাবো হাত পাতবো পয়সা আসবে। তখন ছেলেরা 300 টাকা এনে দিল আমাকে। আমি 300 টাকায় বাবা তোরা দোল করবি, 1000 টাকা তো দলিকে দিতে হবে, প্যান্ডেলকে কী দেবো, ইলেকট্রিককে কী দেবো, আর আমি কীভাবে এসব করবো? না, হয়ে যাবে। আচ্ছা, সেই বছর 3-4 হাজার টাকার মতো আমার ঘাড়ে চাপলো। আর ছেলেদের আর কিছু বলিনি, যা বাবা ঠিক আছে, হয়ে গেছে, খুব ভালো করেছিস। তার পরের বছর আবার এসে হাজির ছেলেগুলো। এরা কী করেছে, দলিগুলো ঠিক করে ফেলেছে, ওই যে আগের দলিগুলো ওগুলো ঠিক করে রেখে দিয়েছে। তো আমি বললাম, দেখ আমি তোদের 1000 টাকা দেবো, তোরা কর বাবা, আমাকে আর জানিস না। আর মনোরঞ্জন বাবু কেটে পড়েছে, ও পারবে না, কেটে পড়েছে। তাই আমি এখানে কী করবো, আমি এমনি গরিব মানুষ, আমি পেটে খাওয়া মানুষ, তোরা কী পেয়েছিস? বলো, না এই বছর অনেক টাকা দেবো তোমাদের। অনেক টাকা দিবি? তাই আর কী করবো, তাই নামতে গিয়ে কী দেখা গেল, ওই একই অবস্থা। 300 টাকা 400 টাকা হাতে ধরিয়ে দিল, আর আমার তো অবস্থা খারাপ। ওই বছরের টাকা আমি পুরো বছরে শোধ করলাম, আর এই বছর টাকা আমি কোত্থেকে দেবো? আচ্ছা করেছি যখন। আমি কিন্তু কাউকে বড় কথা বলি না। কেন বলি না? আমার ঘরের যে আমার স্ত্রী আছে, ও এসব ব্যাপারে মানে হেভি ইন্টারেস্টেড, কিন্তু নাই, পয়সার বেলায় নেই। আচ্ছা, যা হোক, সেবার কোনো রকমে কষ্ট বৃষ্টি করে চালাম। 4-5 হাজার টাকার মতো আমার ঘাড়ে চাপলো। চাপার পর কিন্তু ওই যে মনোরঞ্জনবাবু কেটে পড়েছিল, উৎসব যখন শুরু হয়ে গেছে, এসে গেছে। আপনি কী হবে, টাকা তো নেই, টাকার বেলায় কেউ নাই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে, এবার সামনের বছর থেকে তো আর হবে না, এবার ঠিক আছে পূর্ণ দিয়ে দাও। তখন বলছে, না সেরকম কী করে হয়। আমি তাস খেলছিলাম, তারপরে ছেলেরা ডাকছে মিটিং করবে, মিটিং করে আমি, দেখো দোল উৎসব তোমরা করো, তোমার আমার থেকে 5000 টাকা নিয়ে দাও, আমি তো দাঁড় করতে পারবো, দিবে বউকে আমি দেবো, কিন্তু বাবা আমাকে আর ডাকো না, আমাকে আর মেরে ফেলো না, আমি এমনি গরিব, 4-5টা ছেলে নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার 3টে মেয়ে, একটা ছেলে, বুঝলেন, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে অবশ্য তখন। আর এই সংসার নিয়ে আমার তো ব্যাগের কাজ করে আমি পয়সা পাই। এই করে ছেলেদের বলছি যে আমি আর করবো না, আমার কাছে আর আসবি না, আমার ধারে পাশে আসবি না। কিন্তু কি হলো সেবারে, কি 20 সাল কি 21 সাল, মানে রানী এখানে মাঠের মধ্যে একদম করে দিয়েছে, চট পেটে দিয়েছে বড় করে। পাড়ার সবাই একে একে হাজির, আমাকে রাখছে, আমি আর রাখছি না, আমি আর যাবো না। শেষ পর্যন্ত পাড়ার যারা যে আমার গুরুজন যারা ছিল, এই বাড়ির মালিক, পাশের বাড়ির মালিক, আরও যারা ছিল, ওরা আসতো না আগে, গেল আমার ঘরে, সবাই আমাকে ধরে নিয়ে চলে আসলো, কুলে করে নিয়ে চলে আসছে। আমাকে নিয়ে কী করবি তোরা, আমাকে নিয়ে তো কোনো লাভ নাই, আমি কি করব? প্রকৃতপক্ষে একটা জিনিস কি জানেন, এই জিনিসটা কোথায় কী আছে না একমাত্র আমি স্যার আর কেউ জানে না, গোটাই জানে এখনো। তারপর শেষ পর্যন্ত কী করবো, আর সারেন্ডার করে দিলাম। সেই বছর থেকে শুরু হলো। তারপর এখন তো আর কী করবো, উৎসব তো চলছে, কিন্তু গর্ত নেই। তখন সবাই সাব্যস্ত করলাম, কী করবো এখন, কাকে ধরলে কী হবে। তখন ওই কিছু জমাতে বলতে 4টা পিলার আমরা দিয়েছিলাম, 4খানে পিলার তুলেছিলাম, কাজে আর কিছু করতে পারিনি। তখন একে ধরছি, ওকে ধরছি, আসছে না কেউ। কিন্তু ঠিক ঠাকুর ব্যবস্থা ঠাকুরেই করে দেয়। তখন একজন বলছি, ঠিক আছে আমি 7টা করে দিচ্ছি, আচ্ছা করে দাও। তারপরে আরেকজনকে ধরলাম, তুমি গম্বুজটা করে দাও, ওটা চূড়াটা। এইভাবে চলছে। 7টা হওয়ার পর তো আমাদের ঠাকুর এমন একজনকে নিয়ে আসলো, আমাদের ব্যাক লাইনের মধ্যে যে আমাদের সব মাল সাপ্লাই করে, মাল দেয়, মারোয়ারি, উনি আমাদের চট্টশ্বরী কালীবাড়ির মেম্বার। আচ্ছা, ওনাকে নিয়ে এখানে চলে আসছে। তখন ওনাকে সবাই ধরলাম, আমাদের এই অবস্থা, আমরা মন্দিরটা করতে পারছি না। তখন ওই ব্যাগ কোম্পানির একজন ছেলে ওকে বলে গেল, এই যা টাকা লাগে দিয়ে দিবি, এটা বলে চলে গেল। তো ঠাকুরের কৃপা, তখন থেকে কাজ শুরু হলো। প্রায় 3-3.5 বছরে এটা কমপ্লিট হলো।
মানে 2013 সালে এটা পুরো কমপ্লিট হয়েছে, উদ্বোধন হলো। 13 সালে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, আগের সালেও কমপ্লিট হয়েছে, একদম ফুললি 13 সালে উদ্বোধন হলো। আমাদের বেলুড় মঠের মহারাজ আসলো, আদ্যাপীঠের মহারাজ আসলো, সবাই আসলো, এসে উদ্বোধন হলো। উদ্বোধনের পর তো ঠাকুর আর পিছনে পিছনে তাকাতে হয়নি আমাদের, কোথা থেকে কি আসছে আর মন্দিরের টাকাটা করতে আসছে আমরা জানি না। আচ্ছা, আপনাদের এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয় বছরে? জন্মাষ্টমী, তারপরে কি অনুষ্ঠান হয়? হ্যাঁ, জন্মাষ্টমীতে কি অনুষ্ঠান হয় আপনাদের? ধরুন এমনিতে আগে তো আমরা ইয়েতে করতাম, নানা রকম ওই গান টান করতাম। এখন ওইসব হয় না, এখন এমনি জন্মাষ্টমীর উৎসবটা এমনি করে, পুজো আস্থা করে। আচ্ছা, মেইনলি আমাদের উৎসব হয় ওইটাই, 3 দিন। 3 দিন দোলে 3 দিন একদম আমাদের ওটা একদম বাঁধা। আচ্ছা, এটা প্রতি বছরই প্রতি বছরেই হবে। আর ওটার যে এত উৎসাহ আমাদের পাড়ার মধ্যে বেরোলে আমরা বুঝতে পারি সবাই এটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। এছাড়াও আপনাদের মন্দিরে আর কোনো আপনার আর কোনো অনুষ্ঠান বলতে ডেইলি নিত্যভোগ দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি। দুপুর কটা? ওটা 12টা, 12:30 থেকে 1টা 1:30 পর্যন্ত হয়। আচ্ছা, ভোগ লাগানোর পরে কীর্তন হয়, ভোগ লাগানোর সময় কীর্তন হয়, কীর্তনের পরে ভোগ আরতির পরে তখন ওই ভোগ বিতরণ করা হয় সবাইকে। আর সন্ধ্যাবেলা মানে 12টার পরে যারা আসবে, হ্যাঁ, যেখানে এখানে যারা বাইরে থেকে আসবে তারাও, তাদের কথাই বলছি, যারা দর্শন দূর হয় ওটা সবাই পায়, ওটা পায়। আচ্ছা, আর সন্ধ্যাবেলাও ঠিক একই অবস্থা, সন্ধ্যে 7টা থেকে কীর্তন আরম্ভ হয়, তখন অনেক আসে, কীর্তন আসে, তখন যে প্রসাদ দেওয়া হয় ওগুলো ওই কীর্তন শেষে সবাইকে দেওয়া, প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও ওই যে পূর্ণিমা, প্রত্যেক পূর্ণিমায় আপনার একটা উৎসব হয়, অনেকে ভোগ লাগায়। আমি শুনলাম যে রোববার আপনারা এখানে একটা গীতা পাঠের ব্যবস্থা। রোববারে গীতা পাঠ না, ভাগবত পাঠ করেন প্রত্যেক রবিবার 7টার সময়। প্রত্যেক রবিবার 7টার সময় ভাগবত পাঠ হয়। মানে এটা সাপ্তাহিক আপনাদের একটা? হ্যাঁ, ওটা একদম নিত্যদিন চলে। মেন যে শ্রীকৃষ্ণের যে যেগুলো আছে সবগুলো আপনাদের এখানে হয়, কিন্তু মেইনলি ওইটা দোল উৎসবটা 3 দিন ওটা একদম পালন করেন, জাঁকজমক করে পালন করেন। হ্যাঁ, পালন করি। অশেষ ধন্যবাদ আপনাকে, পরিচিত পাবো।